শুভ সন্ধ্যা। আজকে 25 তারিখ। তো মাধ্যমিক 2025কে মাথায় রেখে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, বিশেষ করে এখন ফিজিক্স পার্টটা। তো আজকের টপিক পরিবাহীর রোধ ও তার নির্ভরতা, রেজিস্ট্যান্স অ্যান্ড ইটস ডিপেন্ডেন্স অর দি ফ্যাক্টরস অন হুইচ ইট ডিপেন্ডস। অর্থাৎ কোনো পরিবাহী সে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করছে, তার দু প্রান্তে বিভব প্রভেদ দেওয়া হচ্ছে এবং তার মধ্য থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কিন্তু প্রত্যেক পরিবাহীর একটি নির্দিষ্ট উষ্ণতাতে উপাদানের উপর নির্ভর করে একটি রোধ বা বাধা থাকে, যা ওহমের সূত্র দ্বারা নির্ধারিত হয়, V=IR। তো আজকে যেটা টপিকটা ঠিক করেছি পড়াবো, পরিবাহীর রোধ এবং সেই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুবই কমন একটা টপিক, সোজা একটা টপিক বোঝার ক্ষেত্রে। তো শুরু করি এবং তাকে ভিত্তি করে একটা দুটো প্রবলেম সলভ করারও চেষ্টা করব। আমি ওহমের সূত্রটাকে পাশে লিখে রাখলাম, VA - VB অর্থাৎ বিভবের পার্থক্য সমান সমান তড়িৎ প্রবাহ মাত্রা I এবং রোধ বা রেজিস্ট্যান্স R। পরিবাহীর ক্ষেত্রে VI যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স, ভোল্ট কি পরিবর্তন হচ্ছে, অ্যাম্পিয়ার তার করসপন্ডিং কি পরিবর্তন হচ্ছে, সেটা মূল বিন্দুগামী সরল রেখা হয়। কিন্তু অর্ধ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য যেহেতু ওহমীয় পরিবাহী নয়, তো স্বভাবতই তারা ওহমের সূত্র মানে না এবং IV ক্যারেক্টারিস্টিক্সটা কখনোই মূল বিন্দুগামী সরল রেখা হয় না। সেটা অন্য আলোচনা, কিছুটা মাধ্যমিকের সিলেবাস বহির্ভূতও বটে। আমি ছবির মাধ্যমে এই অংশটা একটু বোঝানোর চেষ্টা করি। ছবি দুটো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে দুটোরই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদটা একই, কিন্তু এর দৈর্ঘ্য L1 ধরতে পারি, এর দৈর্ঘ্য L2 ধরতে পারি। কিন্তু দুটোরই প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ সেটা R, এর ক্ষেত্রেও R। সুতরাং দুটো পরিবাহের দু প্রান্ত যদি বিভব প্রভেদ দিই, যদি উপাদান এক রাখি, উষ্ণতা এক রাখি, সেক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য হবে লেন্থের। তো পরীক্ষা করে দেখা গেছে যে এই ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স বা রোধটা আছে সেটি সর্বদাই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ L দৈর্ঘ্যযুক্ত একটা পরিবাহী, A বড় হাতের A ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহী যার ব্যাসার্ধ ছোট হাতের R, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা Rটা যদি উপাদান, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখা হয়, এই কথাটা কিন্তু বলতে হবে, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা হয়, প্রথম ক্ষেত্রে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে ব্র্যাকেটে অ্যাটলিস্ট উষ্ণতা, উপাদান ও ক্ষেত্রফল স্থির, এটুকু লিখে দিতে হবে। এখন অঙ্ক করার নিরিখে এখানে কিন্তু এই ফর্মটা মাথায় রাখতেই হবে যে R1/R2 = L1/L2। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য যদি L1 হয়, সেক্ষেত্রে ওই পরিবাহীর রোধ যদি R1 হয়, দৈর্ঘ্য L2 হলে পরিবাহীর রোধ কিন্তু R2 হবে। যদিও এই সূত্রে এটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, এটাকে আমি 1 নম্বর দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা বা তাপমাত্রা, ভৌত অবস্থা এবং দৈর্ঘ্য যদি ফিক্স থাকে, অর্থাৎ সেক্ষেত্রে ছবিটা কেমন দাঁড়াবে, ছবিটা হবে এরকম ঠিক। অর্থাৎ দুটোরই কিন্তু দৈর্ঘ্য L, কিন্তু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ব্যাসার্ধ ছোট হাতের R1, এর ক্ষেত্রে কিন্তু R2। স্পষ্টতই R2 > R1, অর্থাৎ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে বেশি। সেক্ষেত্রে উষ্ণতা, অন্যান্য ভৌত অবস্থা
যদি অপরিবর্তিত রাখি, এবং অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাকে ভ্যারি করাতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যকে ফিক্স রাখতে হবে। দৈর্ঘ্যকে ফিক্স রাখলে সেক্ষেত্রে পরিবাহীর রোধ পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। ব্র্যাকেটে আবার উষ্ণতা, উপাদান ও দৈর্ঘ্য স্থির। তাহলে একটু শর্টে তাড়াতাড়ি করে বলি। তাহলে লিখতে হবে পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। আমরা এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন করব না, উপাদানের পরিবর্তন করব না, এই দুটো জিনিসের পরিবর্তন করব না। সেক্ষেত্রে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক যখন উষ্ণতা, উপাদান এবং ক্ষেত্রফল স্থির থাকবে, আর পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে যখন উষ্ণতা, উপাদান এবং দৈর্ঘ্য স্থির থাকবে। তো স্বভাবতই যখন যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী উভয় পরিবর্তনশীল হবে, তার আগে ছোট করে এই কথাটা মাথায় রাখা প্রয়োজন, R1/R2 সমান সমান, যেহেতু ব্যস্তানুপাতিক বড় হাতের A2 বাই বড় হাতের A1, যেহেতু মোটামুটি সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি তার হয়, তাই এখানে লিখতে পারি পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার। কেন? তার কারণ এর প্রস্থচ্ছেদটা বৃত্তাকার, এবং বৃত্তাকার প্রস্থচ্ছেদ যুক্ত কোনো তলের ক্ষেত্রফলের সূত্র পাই R স্কোয়ার। তো পাই পাই যদি কেটে দিই, সরাসরি কিন্তু এখানে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার লিখে রাখা যেতে পারে। যদিও এই প্রশ্নে এই দুটো লাইন লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মূল লাইন থাকবে R সমানুপাতিক L এবং মূল লাইন থাকবে R সমানুপাতিক 1/A। এক্ষেত্রে এটাকে 2 নম্বর ফর্মুলা হিসেবে ট্রিট করতে হবে। তো এবার মোটামুটি একটু মুছে দিয়ে, যেহেতু উষ্ণতা, উপাদান স্থির থাকছে, শুধুমাত্র পরিবাহীর দৈর্ঘ্য আর পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা থাকবে, এবং সেই দুটো আমি পরিষ্কার করে লিখে দিয়েছি। সুতরাং পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক R সমানুপাতিক L, পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের বর্গমূলের ব্যস্তানুপাতিক R সমানুপাতিক 1/A। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যখন উভয়ই পরিবর্তনশীল, এই কথাটা লেখা প্রয়োজনীয়। R সমানুপাতিক L/A সমান সমান রো L/A। এই রো কে বলা হয়, রো কেমন করে লিখি, পি এর মতন একটু নিচটা বাঁকানো। এই রো কে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, যাকে ইংরেজিতে বলে রেজিস্টিভিটি। তাহলে রোকে বলা হচ্ছে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে উষ্ণতা, উপাদান যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী R সমানুপাতিক রো L/A। রোকে বলা হচ্ছে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক রো সমান সমান এই ফর্মুলা থেকে কি পাচ্ছি, R ইন্টু A বাই L। এখন একটু খেয়াল করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিশ্চয়ই দৈর্ঘ্যের স্কোয়ার, নিচে দৈর্ঘ্য আছে, তো স্বভাবতই ওপরে দৈর্ঘ্যের স্কোয়ার, নিচে দৈর্ঘ্য, কাটাকাটি করলে শুধুমাত্র দৈর্ঘ্যই পড়ে থাকার কথা উপরে। আর এখানে রেজিস্ট্যান্স আছে, এর কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম। তো স্বভাবতই আমি এসআই পদ্ধতির এককটা এখানে লিখে রাখলাম, ওহম ইন্টু মিটার, বা কেউ কথাতেও লিখতে পারে OHM মিটার, বা বাংলাতে যদি কেউ লিখতে চাও ও হম মিটার। বারবার বলছি, এই রো এর ডেফিনেশনটা যখন বলতে হবে, তখন কিন্তু একটি নির্দিষ্ট উষ্ণতা কথার উল্লেখ করা প্রয়োজন। কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ, যদি এল কে 1 একক করে দাও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে 1 একক বা বর্গ একক করে দাও, সেক্ষেত্রে রো সমান সমান কিন্তু আর পড়ে থাকছে। অর্থাৎ সংজ্ঞাটা কি করে দিতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় একটি একক ঘনক, অর্থাৎ একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পন্ন একক ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধটি সংখ্যাগতভাবে ওই পরিবাহীটার উপাদানের রোধাঙ্ক বলা হয়। তাহলে রোধাঙ্কের ডেফিনেশন কি হওয়া উচিত, একটি নির্দিষ্ট উষ্ণতায় একক ঘনক, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত একটি একক ঘনকের দুটি বিপরীত তলের মাঝের যে রোধ নির্দিষ্ট উষ্ণতায়, তাকেই ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলে, এবং তার এককটা হওয়া উচিত ওহম ইন্টু মিটার। এবার আমরা একটা অঙ্ক করে এই রেজিস্ট্যান্সের যে ডিপেন্ডেন্স আছে সেটা বোঝার চেষ্টা করব এবং ভিডিওটা এন্ড করব। এখন যদি এই ধরনের কোনো অঙ্ক আসে, যদি বলে, লিখে নিতে পারো প্রশ্নটা, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো,
একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, তারটি রোধের মান কি হবে? ধরে নাও যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, তার মানে পরিবাহীর উপাদান চেঞ্জ করেন, এবং আয়তন অপরিবর্তিত থাকার কথাটা বলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি, ধরো L1 দৈর্ঘ্য সম্পন্ন, R1 ব্যাসার্ধ সম্পন্ন একটা তার আছে পরিবাহীর উপাদানের, যা রোধাঙ্ক রো। এই তারটাকে টেনে, অর্থাৎ প্রসারক কোনো পীড়ন প্রয়োগ করা হলো, টেনে দৈর্ঘ্য বড় করা হলো। আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা কি, যেহেতু দৈর্ঘ্য বড় হয়েছে তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে, সরু হবে, কিন্তু টোটাল ভলিউমটা এর যা আয়তন একই থাকবে। এখন এখানে আসি, আর সমানুপাতিক L বাই এ, আর ইকুয়াল টু রো L বাই এ, রো L বাই পাই আর স্কোয়ার। কেন? যেহেতু সিলিন্ড্রিক্যাল চোঙাকৃতি। এখন দুটো যদি ক্ষেত্র ভাবি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য L1, ব্যাসার্ধ R1, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য R2, দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ R2, এই দুটোর তুলনা যদি বার করতে বলে, কারণ তাই তো করছে, লেন্থ চেঞ্জ করছে, দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করছে, তাহলে প্রস্থচ্ছেদ কমবে, দুটোরই সম্পর্ক তোমাকে মাথায় রাখতে হবে। তো সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমি ফর্মুলাটাকে এইভাবে লিখে নিতে পারি কিনা একটু বুঝে নাও। ক্যাপিটাল R1 বাই ক্যাপিটাল R2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা রোধ, ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য L1 বাই দ্বিতীয় ক্ষেত্রের দৈর্ঘ্য L2, কারণ সমানুপাতিক। কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উপরে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল বাই প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল, পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার, পাই পাই কেটে গেলে L1 বাই L2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। কিন্তু মাথায় রাখতে হবে, এই তারটা টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলো বা বড় করলো, আয়তন কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র জানো তোমরা? দেখো কি হয়, সিলিন্ডারের আয়তনের সূত্র হয় পাই R1 স্কোয়ার ইন্টু L1, কারণ একটা বৃত্ত, বৃত্তের সঙ্গে একটা দৈর্ঘ্য বা উচ্চতা গুণ করলে আয়তনের মাত্রাই আসে, সমান সমান পাই R2 স্কোয়ার L2 দ্বিতীয় ক্ষেত্রটা। তাহলে এখানে যদি পাই পাই কেটে দিই, যেহেতু পাই নট ইকুয়াল টু 0, সুতরাং R1 স্কোয়ার L1 ইকুয়াল টু R2 স্কোয়ার L2, or L1 বাই L2 ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে তারটাকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, তাহলে বুঝে যাওয়া উচিত or R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু L1 বাই L2 টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করেছি, তাহলে নিচেরটায় নিশ্চয়ই 12, ওপরেরটায় L, কারণ পরের ক্ষেত্রে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা বেড়েছে, তাহলে L L কেটে গেলে হাফ। তাহলে একটু ভালো করে বোঝো, দুটো ফর্মুলা তুমি কিন্তু পেয়ে গেলে। L1 বাই L2 তুমি পেলে, যেহেতু পরের দৈর্ঘ্যে দ্বিগুণ করেছে তাহলে হাফ, কারণ L2টা L1 এর ডাবল, আর R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার কত পেয়ে গেলে, সেটাও হাফ। তাহলে এবার এই ফাইনাল ফর্মুলাটা তুমি কি বসাবে? L1 বাই L2 কত? হাফ। R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার কত? ইন্টু হাফ। তাহলে আলটিমেটলি R1 বাই R2 ইজ ইকুয়াল টু 1/4, সুতরাং R2 ইকুয়াল টু 4R1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে রোধ সেটা প্রথম ক্ষেত্রে রোধের 4 গুণ, দ্বিতীয় ক্ষেত্রে যে রোধ সেটা প্রথম ক্ষেত্রে রোধের কত গুণ হলো? 4 গুণ হলো। একটু দেখে নাও। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে রোধটা কি হবে? আরেকবার সাম করে দিই একটুখানি। তাহলে প্রথম ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে রেজিস্ট্যান্স বা রোধ পরিবাহীর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ নির্ভর করে উষ্ণতার উপরে, পরিবাহীর রোধ ডিপেন্ড করে উপাদানের উপরে, পরিবাহীর রোধ নিশ্চয়ই নির্ভর করে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। ছোট্ট করে একটা কথা বলে রাখি, উষ্ণতা বাড়লে সুপরিবাহী পদার্থের মধ্যে, যেহেতু তাপীয় গতিশক্তি বাড়ে, আমাদের ইলেকট্রনগুলো বিচলন বেগের পরিবর্তন হয় এবং তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা রোধ কিন্তু বাড়ে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়, পরিবাহিতা বাড়ে, অন্য একটা আলোচনা। আর এক্ষেত্রে পরিবাহী যদি উষ্ণতা এবং উপাদান অপরিবর্তিত রাখি, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আমরা সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি নিই, তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার। আমি এই ফর্মুলায় ডিরেক্ট দুটোকে সম্পর্কিত করেছি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স R1, দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স R2, প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য L1, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য L2, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল পাই R1 স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই R2 স্কোয়ার। যেহেতু এখানে শুধুমাত্র টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই প্রস্থচ্ছেদে কম হবে। কত হবে সেটা একটা সম্পর্ক, L1 বাই L2 ইকুয়াল টু হাফ থেকে আমি এই সম্পর্কটাকে সিলিন্ডারের বা চোঙের আয়তন থেকে বার করলাম, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ারও হাফ। তাহলে ফাইনালি এই ফর্মে বসালে R1 বাই R2 ইকুয়াল টু 1/4 বেরোলো, আর দুটো ক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক কিন্তু বার করা গেল। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আবার বলছি, কমেন্ট সেকশন, ফেসবুক
প্রোফাইলে, পেজে এবং ইউটিউব চ্যানেলে পার্থ দাস ব্লগ আমাকে করতে পারো, আমি যথাসময় উত্তর দিয়ে দেবো। টাটা, ভালো থেকো, শুভরাত্রি।